সবুজে ঘেরা হরিপুর গ্রামটি যেন শান্তির এক নীড়। এখানকার মানুষগুলো সহজ সরল আর পরোপকারী। কেউই কখনো কারো ক্ষতির কথা চিন্তা করে না। গ্রামের বেশিরভাগ মানুষের জীবন কাটে মাঠে চাষাবাদ করে, কিন্তু আজ হরিপুর গ্রামের শান্ত প্রকৃতিতে কেমন যেন একটা অস্থিরতা। মাথার উপর তপ্ত সূর্য উঠে এলেও রমেশ এখনো ফিরে আসেনি। অথচ প্রতিদিন বেলা 10টা কি 11টা বাজলেই রমেশ বাড়ি চলে আসে। দেরি দেখে রূপালীর মন কিছুতেই মানছে না। সে বারবার ব্যাকুল হয়ে ঘর থেকে বের হচ্ছে আর অপলক দৃষ্টিতে চেয়ে আছে মেঠো পথটার দিকে। বেলা অনেকটা গড়িয়ে গেল, অথচ মানুষটা দেখা নেই। কোনোদিন তো এমন দেরি হয় না। রূপালীর দুশ্চিন্তা এবার ভয় হতে শুরু করেছে। মনে মনে সে ভাবল, না, আর বসে থাকা ঠিক হবে না। এখনই একবার গ্রামের সেই বড় বটতলায় গিয়ে খুড়োকে সব কথা বলতে হবে। হয়তো তিনি কোনো খোঁজ দিতে পারবেন। গ্রামের একদম মাঝখানে বিশাল বড় এক পুরনো গাছ আছে। প্রতিদিন বিকেলে যখন সূর্যটা একটু হেলে পড়ে, তখন গ্রামের মানুষজন সারাদিনের কাজ শেষ করে এই গাছটার নিচে এসে জড়ো হতো। কারো সুখের গল্প হোক কিংবা দুঃখের কথা, গ্রামের যে কোনো সমস্যা বা ভালো মন্দ সব কিছু নিয়েই এখানে বসে আলোচনা চলে। এই গাছটি শুধু একটা সাধারণ গাছ নয়, এটি যেন বছরের পর বছর ধরে আমাদের এই গ্রামের সব ভালো মন্দের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ও খুড়ো, দেখো না, আমার লোকটা কাল সন্ধ্যায় জমিদারের খেজুর বাগান পাহারা দিতে গিয়েছিল, কিন্তু এখন তো অনেক বেলা হয়ে গেল, অথচ সে এখনো ফিরল না। প্রতিদিন তো বেলা 11টার মধ্যেই ও বাড়ি চলে আসে। আজ কি হলো কে জানে। আমার খুব ভয় করছে খুড়ো। ও তুমি কিছু ভেবোনি বৌমা, রমেশ ঠিকই ফিরে আসবে। হয়তো হাটে রস বিক্রি করতে দেরি হচ্ছে, যার কারণে একটু দেরি করছে। সে নিয়ে এত চিন্তায় পড়ো না বৌমা। হয়তো আজকে খেজুর রস নিয়ে শহরে গেছে, তাই হয়তো দেরি হচ্ছে। তাই তুমি চিন্তা করো না, দেখবে কিছুক্ষণের মাঝেই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয় দাদা। আরও একটা রাত কেটে গেল, কিন্তু রমেশ বাড়ি ফিরল না। পরদিন সকাল হতেই এই দুশ্চিন্তায় খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। রমেশের কি হলো তা জানতে আজ সকাল সকালই গ্রামের সবাই সেই পুরনো গাছটার নিচে এসে জড়ো হলো। ওগো খুড়ো, বড্ড ভয় করছে যে কিছু ভালো মন্দ হয়ে গেল নি তো। 2 দিন কেটে গেল, লোকটা বাড়ি ফেরেনি। এমন তো কখনো করেনি। ও খুড়ো, কিছু একটা করো না, আমার ভীষণ ভয় করছে যে। সবাই মিলে একবার খুঁজলে হয় না? মনটা বড়ই ব্যাকুল হয়ে উঠেছে। ও বৌমা, এসব মুখে এনো না গো, এত দুশ্চিন্তা করো না, পরে আবার শরীর খারাপ হবে। রমেশ ঠিকই চলে আসবে, তুমি বাড়ি যাও, আমরা দেখছি কি করা যায়। না না খুড়ো, আমি বাড়ি যাব না। আমি এখানেই বসে থাকবো। ও যতক্ষণ না বাড়ি ফেরে আমি কোথাও যাব না। আমার মনের ভিতরটা কেমন জানি ধড়ফড় করছে। আরে পাগলি মেয়ে, এমন ছেলে মানুষই করো না তো। ঠিক তখনই কানাই হাঁপাতে হাঁপাতে ছুটে আসে। কানাইয়ের চেহারা যেন ভয়ে বিগড়ে গেল, চোখ কপালে উঠে গেল, যেন ভয়ের একটা ছাপ পড়েছে কানাইয়ের চোখে মুখে। কথা বেঁধে বেঁধে আসছে, গলায় যেন কিছু ভয় আটকে গেছে। শুকনো কণ্ঠে কথা বলতে লাগলো। সবাই সবাই এখানে আছো? কি হয়েছে রে কানাই, বলতো? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে এমন? বলছি বলছি, খেজুর বাগানের উত্তর পাশে আমার জমিটাতে একটু কাজে গিয়েছিলুম। গিয়ে কাজ করতে করতে হঠাৎ খেয়াল করলাম খেজুর গাছের নিচে কি যেন একটা দেখা যাচ্ছে। কি ব্যাপার? কি যেন পড়ে আছে, একটু এগিয়ে গিয়ে দেখি তো।
এ তো রমেশ দা, এ তো মরে গেছে। তা মরলো কি করে? আমি কি দেখছি এটা? এখনই গ্রামে গিয়ে সবাইকে খবর দিতে হবে। কি বলছিস কানাই, তুই ঠিক করে দেখেছিস তো? হ্যাঁ ভোলা, আমার চিন্তা একটুও ভুল হয়নি। আমি ঠিক দেখেছি, আমার একটুও ভুল হয়নি। এখন সবাই চলো লাশটা তুলে এনে সবাই মিলে চিতার ব্যবস্থা করি। সবাই শুনে বলতে শুরু করলো, হায় ভগবান, এ কি সর্বনাশ হলো। রূপালী দাঁড়ানো থেকে মাথা ঘুরে সোজা মাটিতে বসে পড়ল আর কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কি সর্বনাশ হলো গো! ও গো, তুমি কই চলে গেলে? এবার আমার কি হবে গো? ও ভগবান, হে তুমি কি করলে? ও গো, তুমি কোথায় চলে গেলে গো? এবার কি হবে? কোথায় চলে গেলে গো তুমি? এই চল চল সবাই চল, এই কানাই যেহেতু বলছে আমাদের এখনই যাওয়া দরকার, চল সবাই চল। গিনি, তুমি বৌমাকে ঘরে নিয়ে যাও, ওর কাছে একটু থাকো, আমরা লাশটা এনে চিতার ব্যবস্থা করি। চল সবাই চল। ওগুলো দেখেছো লাশটা কত ভয়ঙ্কর দেখাচ্ছে? রমেশ দাকে এত ভয়াবহ অবস্থায় কে মারলো? মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো প্রাণী শরীরটাকে একেবারে ছিঁড়ে খেয়েছে। এটাই তো ভাবছি, আমাদের গ্রামে আগে তো কখনো এরকম হয়নি। যাই হোক, এখন আর দেরি করা চলবে না, লাশটাকে তাড়াতাড়ি চিতায় পোড়াতে হবে। চল চল, আর দেরি করিস না, সকলেই হাত লাগা। কি গো, কই চলে গেলে তুমি? শীতের রাত, চারপাশ কুয়াশায় অন্ধকারে ঢাকা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। শিয়ালের ডাক ভেসে আসছে। একজন লোক চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার চোখ কান যেন চারপাশের সবকিছুর খোঁজ রাখছে। না না, এভাবে তো আর চলে না। রোজ রাতে গরু ছাগল জিনিসপত্র এভাবে চুরি হওয়া তো ভালো জিনিস নয়। এমন হতে থাকলে তো গ্রামে আর থাকা যাবে না, অভাব নেমে আসবে, যে কিছু একটা করতেই হবে। তা কি করা যায় খুড়ো? আমাদের সবাই একজোট হয়ে পাহারা দিতে হবে, চোরকে ধরতেই হবে, বেটা যেই হোক না কেন। না গো খুড়ো, আমার কেমন জানি মনে হচ্ছে এ কোনো মানুষের কাজ নয়। কারণ চোরে নিলে কি এভাবে গরু ছাগল খেজুর বাগানে হত্যা করে আধমরা করে রেখেছে তো? তবে কি বলতে চাইছিস, শিয়াল কুকুরের কাজ? না গো খুড়ো, আমার মনে হয় গ্রামে কোনো অপদেবতার নজর পড়েছে। দেখো না, রমেশ তার মরার পর থেকে যেন আরো বেড়ে গেছে। আমি ওই দিন সন্ধ্যাবেলা নদীর ধার দিয়ে এই আসার সময় দেখতে পেলাম একটা কালো ছায়া মূর্তি, ঠিক যেন আমাদের রমেশ দা। বলিস কি? হ্যাঁ খুড়ো, কানাই ঠিকই বলেছে। আমিও সেদিন বাজার থেকে ফিরতে একটু রাত করেছিলাম, ফেরার সময় দেখেছি খেজুর বাগানের পাশে একটা ছায়া মূর্তিকে, ঠিক যেন রমেশ দার অবয়ব। দেখে আমার বুক একেবারে ধরফড়ে উঠেছিল। এই দেখো খুড়ো, আমার শরীরে কেমন কাঁটা দিয়ে উঠলো। কি বলিস? তাহলে কাউকে বললি না যে? আমি ভেবেছিলাম মনের ভুল, তাই আর কাউকে জানাইনি। এখন কানাইয়ের কথা শুনে আমারও বিশ্বাস হচ্ছে। তোরা ঠিক বলছিস? তোরা ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো খুড়ো, সবাইকে মিথ্যে বলে আমাদের কি লাভ? এখন তাহলে কি হবে খুড়ো? খুবই চিন্তার বিষয় দেখছি।
আপাতত এত রাতে কারো বের হওয়ার দরকার নেই। সবাই একটু হোঁশ করে চলবি। আমি দেখছি কি করা যায়। আমি একবার মন্দিরে পুরোহিতের কাছে গিয়ে দেখি কোনো সমাধান পাওয়া যায় নাকি। তোমরা সবাই এখন বাড়ি চলে যাও। কি করা যায়? গ্রামের মানুষের এত বড় বিপদ তো আগে কখনো আসেনি। না, একবার পুরোহিত মশাইয়ের সাথে দেখা করে আসি। উনি যদি কোনো পরামর্শ দেন তাহলে হয়তো এই বিপদ কাটিয়ে ওঠা যাবে। কি ব্যাপার খুড়ো, কি সব শুনছি? এটাই তো ভাবছি। এখন আপনার কাছে আসলাম পরামর্শ নিতে। কি করা যায় বলুন তো? মনে হয় সেই পুরনো কোনো আত্মার অতৃপ্ততা বেসে পড়েছে। তোমরা সবাই একটু সাবধানে থেকো। আমিও দেখি কি করা যায়। এখন সন্ধ্যা হয়ে গেল, তুমি বরং বাড়ি যাও। এইদিকে রাত হয়ে গেল। রাত গভীর হতেই কেউ একজন তার কাজ শুরু করলো। একটা ছাগল আর কিছু জিনিস চুরি করে প্রতিদিনের মতোই খেজুর বাগানের সামনের রাস্তা দিয়ে শহরের দিকে যেতে লাগলো। ওইদিকে ভোলাও প্রতিদিনের মতোই খেজুর বাগানের একটু আগে দাঁড়িয়ে রইল। আরে আরে চল ভোলা, তাড়াতাড়ি পা চালা। আজ বেশ কিছু দামি জিনিস পেয়েছি। সূর্য ওঠার আগেই আমাদের হাটে পৌঁছতে হবে। তারপর আবার ভোর হবার আগেই বাড়ির দিকে রওনা দিতে হবে। বুদ্ধিটা কেমন ছিল? সব দোষ ওই মরা রমেশদার উপর চাপিয়ে দিয়েছি। বেটা বলে কি না আমাদের দেখে নেবে। আমরা যে চুরির মাল শহরে নিয়ে বিক্রি করি সেটা নাকি ও গ্রামের সবাইকে বলে দেবে। কত করে বোঝালাম যে আমাদের সাথে হাত মেলা, 2 পয়সা কামাতে পারবি। তা না, সে তার সততা নিয়েই থাকবে। খামোকায় নিজের প্রাণটা হারালি। তবে আমাদের সুবিধাই হলো বল, এই বাগানের পাশে রাস্তা দিয়ে গেলেই বেটা টর্চের আলো মেরে বাঁকড়া দিত। শান্তিতে চুরি করতেও পারতাম না। এখন আর সেই ভয় নেই। কানাই খেয়াল করলো সে একাই কথা বলে যাচ্ছে। ভোলা একটা কথাও বলছে না, একেবারে চুপ হয়ে আছে। বিষয়টা তার কাছে কেমন যেন একটু খটকা লাগলো। ব্যাপার কি? এতক্ষণ ধরে একাই বকে যাচ্ছি। তোর কি হয়েছে বলতো? দে দে, একটা বিড়ি দে তো দেখি। আজ বেশ ঠান্ডা পড়েছে আর কুয়াশাও বেড়ে গেছে। এ কি রে, তোর হাত এত ঠান্ডা কেন রে? একেবারে বরফের মতো ঠান্ডা। এত শীতে অনেকক্ষণ ধরে গাছতলায় দাঁড়িয়েছিলাম তো, তাই শীতে জমে গেছি। এ কি? কে তুমি? তুমি তো ভোলা না? কে কে কে? আমি আমি কি রমেশ দা, তুমি তুমি এখানে কেন? ভোলা কই? রমেশ দা আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমার ভুল হয়েছে। ওই ভোলার জন্যই তোমাকে মারতে হলো। আমি কিন্তু তোমায় মারতে চাইনি। আমাকে তুমি ক্ষমা করে দাও রমেশ দা। রমেশ দা, দোহাই দোহাই তোমার, আমাকে তুমি ছেড়ে দাও। আমাকে মেরেছিস তোরা, তোদের শাস্তি হয়নি। আমার নামে বদনাম ছড়িয়েছিস। আমার আত্মাটা এমনিতেই দেহ ত্যাগ করেনি। অনেক কষ্টে আমার আত্মা দেহ থেকে ত্যাগ হয়েছিল। আমি আমার আত্মার প্রতিশোধ নেবই নেব। বাঁচাও! সকাল হতেই সবাই দেখল খেজুর বাগানে কানাইয়ের লাশ ঝুলে আছে। শুনে পুরোহিত মশাইও হাজির হলো। কানাইয়ের শরীরটাও অনেকটা রমেশের মতোই ক্ষতবিক্ষত হয়ে আছে। গ্রামে কার নজর পড়লো কে জানি, দুটো জোয়ান মারা গেল। কি করা যায় বলুন তো পুরোহিত মশাই? খুড়ো, সব দেখে মনে হচ্ছে গ্রামে কোনো আত্মা বা অপদেবতার আগমন হয়েছে। এক কাজ করেন, ভালো একটা ওঝা এনে দেখেন তো কি করা যায়। আমার পরিচিত একটা ভালো ওঝা আছে, আমি ঠিকানাটা লিখে দিচ্ছি। আপনি কানাইয়ের চিতার কাজ শেষ করে ওঝার কাছে গিয়ে সব খুলে বলুন। আশা করি এর একটা সমাধানের পথ পাওয়া যাবে। এখন কানাইয়ের চিতার ব্যবস্থা করি। ঠিক আছে পুরোহিত মশাই।
ওঝার কাছে গিয়ে খুড়ো সব খুলে বলল। শুনে ওঝা বলল, সবই তো শুনলাম, ঘটনাটা খুব একটা ভালো বলে মনে হলো না। চলো আগে গ্রামে ওই খেজুর বাগানে গিয়ে দেখি আসল ব্যাপারটা কি। হ্যাঁ চলুন, আপনি যা ভালো মনে করেন। আসলে খুড়ো, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে নিশ্চয় কোনো বড় কারণ আছে, যা এখনো প্রকাশ পায়নি। আজ আমি দেখছি কি করা যায়। আমাকে একদিন সময় দাও। আজ আমি মায়ের পুজোয় বসবো, কালই আমি এর একটা হেস্ত করবো খুড়ো। তোমরা কোনো চিন্তা করো না, কিন্তু আজ সন্ধ্যের পর কেউ বাড়ির বাইরে বের হবে না। যত যাই হোক মনে থাকে যেন। এদিকে বিকেল থেকে রাত হলো, কুয়াশায় ঢাকা চারপাশ, ঠান্ডাও পড়েছে বেশ। তখন মধ্যরাত, শিয়াল ডাকছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ভোলার চোখে ঘুম নেই। ভোলা শুয়ে শুয়ে ভাবতে লাগলো, না, কালাইয়ের ব্যাপারটা মেনে নিতে পারছি না। আমি তো কাল শরীর খারাপের জন্য বের হতে পারিনি, তা তো সে জানেও না। তাহলে বেটা কালাইয়ের সাথে কে ছিল? এটা কি রমেশদার আত্মা? না না না, তা হবে কি করে? এসব কি ভাবছি আমি? এসব মনের ভুল। যাকে এবার ঘুমোই। ভোলা, এই ভোলা, বাইরে আয়, খুব বিপদ রে। কে কে ডাকে আমাকে এত রাতে? তাও আবার আমার নাম ধরে কে ডাকে? কে ওখানে? এত কথা বলার সময় নেই, এখন খুড়োর খুব শরীর খারাপ, এখনই সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। চল চল। খুড়োর অসুখের কথা শুনে ভোলা এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল। তার তখন ওঝার বারণ করা কথা মাথায় আসলো না। চারিদিকে নীরব নিস্তব্ধ। এখন কেউ ঘরের বাইরে নেই, শুধু আছে ভোলা। শিয়ালের ডাকের সাথে ভেসে আসছে যেন পোকার ডাক। কিন্তু আমি তো আপনাকে... আহা, কোনো কিন্তু না, এখন চল, আগে খুড়োকে বাঁচাতে হবে। চল চল, তাড়াতাড়ি চল। ভোলা কেমন যেন একটা মোহগ্রস্ত হয়ে গেল। তার মাঝে যেন নিজের হুঁশ একটুও নেই, পুরোটাই হারিয়ে ফেলেছে। ভোলা রমেশের পেছনে হেঁটেই চলেছে। হঠাৎ ভোলা খেয়াল করলো সে খেজুর বাগানের মাঝে পড়ে আছে। রমেশ তার সামনে দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর চেহারা আর লাল চোখ, যেন রক্ত পড়ছে। কি আমি এখানে কেন? আর খুড়ো কই? রমেশদা, তুমি? আমি রমেশ। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। সকাল হলো, সবাই জমা হলো ভোলার লাশের কাছে। ওঝাও আসলো। না না, এভাবে আর চলে কি করে? দেখতে দেখতে 3টে প্রাণ চলে গেল। ওগো ওঝা, কিছু একটা করো বাবা, আমাদের সুন্দর গ্রামটা তো দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। আমি তো কালই তোমাদের বারণ করেছি কেউ যেন রাতে বাড়ি থেকে বের না হয়। সে কথা মানোনি, তাই বিপদে পড়েছ। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আমি এই খেজুর বাগানে যজ্ঞে বসবো। তোমরা সবাই সেখানে উপস্থিত থেকো। ওম নমো শিবায়, নমো নমো, জয় কালী ওং স্বাহা। ফট! সামনে আয়, তোকে সবাই দেখতে চায়। আয় আয়, সামনে আয়। কে তুই সবার সামনে দেখা দে। আজ তোকে এখান থেকে বিদায় করেই ছাড়বো। ওং রিং ক্রিং ফট স্বাহা। বলতেই একটা জোরে বাতাস আসলো। বাতাসের মাঝে কেমন জানি একটা ভয়ঙ্কর শব্দ আসছিল। কুয়াশায় ঢাকা রাত, আগুনের আলোতে যেন আরো ভয়ঙ্কর লাগছে। দেখতে দেখতেই হাজির হলো একটা কালো অবয়ব ছায়া মূর্তি। আমাকে কেন ডেকে এনেছিস? জানিস না এভাবে আত্মার অনেক কষ্ট হয়। বল কে তুই? কেন এই গ্রামের মানুষদের এভাবে মারছিস?
গ্রামের মানুষ তোর কি এমন ক্ষতি করেছে শুনি? আমি রমেশ। তুই সবাইকে মেরেছিস? হ্যাঁ, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। মানে তোর মৃত্যু কিভাবে হয়েছে? সেদিন কুয়াশা ঢাকা রাত ছিল। আমি প্রতিদিনের মতোই খেজুর বাগান পাহারা দিচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম কে যেন রসের একটা হাঁড়ি চুরি করে পালিয়ে যাচ্ছে। আমি ওইদিকে আলোটা ফেলতেই কে কে ওখানে? কানাই, ভোলা, তোরা এত রাত এখানে কি করছিস? রস খাবি আমাকে বললেই পারতি। আর তোদের সাথে ওই ব্যাগে কি আছে? মানেটা কি? হ্যাঁ, রমেশ দাদা, যা দেখেছো ভুলে যাও, এসব নিয়ে মাথা ঘামিও না। তোমাকে একটা ভাগ দেবো, বেশ ভালো ইনকাম হবে। তোমার কিছুই করতে হবে না, শুধু এই বাগানের সামনে রাস্তা দিয়ে নিরাপদে যেতে দিলেই হবে। প্রতি বছর যখন তুমি এই বাগান পাহারা দাও, তখন আমাদের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যায়। ও, সব বুঝতে পেরেছি। তার মানে গ্রামের সবকিছু তোরাই চুরি করিস? হ্যাঁ, আমি এই গ্রামের মানুষের এত বড় ক্ষতি হতে দিতে পারি না। না রমেশ দা, সেরকম কিছু না। আমরা আজকেই প্রথম এলাম এই কাজে। সত্যি করে বল বলছি, না হলে আমি কিন্তু কাল গ্রামে গিয়ে সবাইকে সব বলে দেবো তোরা চুরি করিস। তার কি দরকার রমেশ দা, তুমিও আমাদের সাথে চলে এসো, ভালোই টাকা পাবে। রাতে তুমি তোমার পাহারাও দিলে, আবার এদিকে টাকাও পেলে। ভালোই হবে রমেশ দা, তোমার আর কোনো অভাব থাকবে না। তোরা এই গ্রামের গরিব মানুষগুলোর কাছ থেকে জিনিসপত্র, গরু ছাগল চুরি করে শহরের হাটে বিক্রি করিস? হ্যাঁ, তোদের লজ্জা করে না? আমি কালই সবাইকে সবকিছু বলে দেব। কানাই, ও তো সব বুঝে গেছে, ওকে আর বাঁচতে দেওয়া যাবে না। আর এক মুহূর্ত দেরি করিস না। কানাই, চল কাজটা সেরে ফেলি। বাঁচাও! গ্রামের সবকিছু তারাই লুট করত। গ্রামের মানুষ যাতে ভয় পায়, তাই তারা আমার উপর দোষ চাপিয়ে দিত। যাই হোক, আমি আমার প্রতিশোধ নিয়েছি। আমি আজ থেকে মুক্ত। আমার আর কারোর ওপর কোনো রাগ নেই। এবার আমি আসি, তোমরা সবাই ভালো থেকো। ভোলা আর কানাই, তারা তাদের পাপের শাস্তি পেয়েছে। এবার আপনারা সবাই মুক্ত। তারা তাদের শাস্তি পেয়েছে।